মাননীয় বিরোধী দলীয় উপনেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সর্বোচ্চ সম্মান জানাচ্ছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে। আগামী 14 জুলাই তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, বাজেট অধিবেশনের 30 জুন 2021 তারিখে মাননীয় মন্ত্রীরা সংসদ সদস্যদের কিছু প্রশ্ন মন্তব্যের জবাব দিয়েছেন। কোনো জবাবে দেশবাসীর ভুল বোঝার সম্ভাবনা আছে বলে আমার মনে হয়েছে। সে কারণে দু একটি বিষয়ে কিছু কথা বলা প্রাসঙ্গিক বলে মনে করছি। মাননীয় স্পিকার, প্রথমে স্বাস্থ্য খাতের সদর হাসপাতাল স্বাস্থ্য সেবা কমিটির সভাপতি পদে পদাধিকার বলে আমার জানা মতে স্থানীয় সংসদ সদস্যকে নিয়োগ দেওয়া হয়। তারা সঠিকভাবে কাজ করেন না বলে স্বাস্থ্যসেবার উন্নয়ন হচ্ছে না, এই মন্তব্যটি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যে কথাটি একটু আগে আমার আরেকজন সহকর্মী মাননীয় সংসদ সদস্য হারুন রশিদ বলেছেন। কিন্তু এই কথাটার কারণে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, কারণে আমি কিছু বলতে চাই। এভাবে নিয়োজিত সভাপতি যাদেরকে করা হয় তাদেরকে কোনো সুনির্দিষ্টভাবে তাদের কোনো কর্তব্য বা দায়িত্ব বলে দেওয়া হয় না। তারা নিজ উদ্যোগে কমিটির মাধ্যমে হাসপাতালের সমস্যা নির্ধারণ করেন এবং সমাধানের জন্য প্রচেষ্টা নেন। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন আমার লালমনিরহাটের সদর হাসপাতালের কমিটির মেম্বাররা মিলে আমরা যখন দেখছি যে অনেক ধরনের জায়গায় কর্মীর অভাব, হাসপাতাল কর্মীদের থেকে কিছু লোককে সহায়তা করার জন্য কিছু লোককে আমরা নিজেরাই নিয়োগ দিয়েছি, যার জন্য আমরা নিজেরা চাঁদা দিয়ে কিছু গণ্যমান্য ব্যক্তি সবাই মিলে তাদেরকে মাসে মাসে পারিশ্রমিক দিয়ে থাকি। এই ধরনের কাজ আমরা করি, কিন্তু স্বাস্থ্যসেবা কমিটি থেকে কোনো রকম ক্ষমতা বা কর্তৃত্ব দেওয়া হয়নি। নিয়ম, আইন বা অর্থ বরাদ্দ এমন কিছু থাকে না যাতে করে তারা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন। প্রায় সব সময় সিদ্ধান্তকে বাস্তবে রূপ দিতে মন্ত্রণালয়ের প্রত্যক্ষ হস্তক্ষেপের প্রয়োজন ফলে তাদের প্রধান কাজ হয় স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরাসরি মন্ত্রীকে খুশি করে কাজটি বাস্তবায়ন করার চেষ্টা করা। প্রায় ক্ষেত্রেই সহযোগিতা পাওয়া যায় না। মাননীয় স্পিকার, টেলিফোন করলে টেলিফোন ধরেন না। আমি মাননীয় মন্ত্রীকে 6 থেকে 7 বার টেলিফোন করেছি, উনি কোনোদিন টেলিফোন ধরেননি। এমনকি ওনার অ্যাসিস্ট্যান্ট বা যারা থাকেন তাদেরকে টেলিফোন করেছিলাম, কিন্তু উনি কোনোদিন কল ব্যাকও আমাকে করেননি। ওনার বাবা আমাদের দল করতেন, আমাকে খুব স্নেহ করতেন এবং আমার সঙ্গে যথেষ্ট পারিবারিক সম্পর্ক ছিল। তারপরেও আমরা এই ধরনের ব্যবহার পেয়েছি। পত্র দিলে কোনো উত্তর বা সমাধান মেলে না, এটার উদাহরণ আমি একটু পরে আবার দিচ্ছি। সংসদ সদস্যরা অনেকেই তখন বাধ্য হয়ে সমাধানের লক্ষ্যে বিষয়গুলিকে সংসদে তুলে ধরেন, যদিও এরপরও সমাধান তেমন একটা পাওয়া যায় না। মাননীয় স্পিকার, এই বিষয়ে আমি কিছু উদাহরণ তুলে ধরতে চাই। গত 11/3/2019 তারিখের অধিবেশনে আমার নির্বাচনী এলাকা লালমনিরহাট সদর উপজেলার 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে কিছু সমস্যা তুলে ধরেছিলাম। মাননীয় স্পিকার, সেই তারিখে দেওয়া আমার বক্তব্যের কিছু অংশ আমি পুনরায় তুলে ধরছি। কোর্ট, লালমনিরহাট সদরে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল, যেখানে 1.5 থেকে 2 গুণ রুগী সবসময় থাকে। ডাক্তারের মঞ্জুরকৃত পদের সংখ্যা 39টি, এখন আছে মাত্র 16 জন, আর 23টি পদই শূন্য। অনেক দেন দরবার করার পরও ডাক্তার দেওয়া হচ্ছে না। জেলা শহরের হাসপাতালগুলিতে মঞ্জুরিকৃত পদ, বিশেষ করে ডাক্তারদের পদগুলি যাতে পূর্ণ থাকে তার জন্য ব্যবস্থা নেওয়া বাঞ্ছনীয়। আমার এলাকার লালমনিরহাট সদরে একটি মাতৃমঙ্গল হাসপাতাল আছে। আমি কোর্টের ভিতরে বলছি, আমি যে বক্তব্য দিয়েছি সেটা কোর্ট করছি। সেখানে ডাক্তার থাকলে অ্যানেস্থেসিয়ার থাকে না, অ্যানেস্থেসিয়ার ডাক্তার থাকে না, অ্যানেস্থেসিয়ার ডাক্তার থাকলে আবার অপারেশন করার ডাক্তার থাকে না, ফলে অপারেশন করা যায় না। এ ধরনের সমস্যার কারণে সুযোগ সুবিধাগুলি আসলেই কোনো কাজে লাগছে না। মাননীয় স্পিকার, পরিচ্ছন্নতা কর্মী আছে 4 জন, আমি বলেছিলাম। সেখানে কমপক্ষে 16 থেকে 17 জন লোক ছাড়া কোনোভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। তারপরে আয়া, ওয়ার্ড বয়, নিরাপত্তা প্রহরী, এর কোনো পদ হাসপাতালে নেই। এই পদগুলি সৃষ্টি করা দরকার। সমস্যাগুলি সমাধানের জন্য
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে ডিও দিয়েছিলাম। লালমনিরহাটে 100 শয্যা বিশিষ্ট ও এই পদগুলি সৃষ্টি করা দরকার এই পর্যন্ত বলে আনকোট। এরপরে আমি বলছি, মাননীয় স্পিকার, সমস্যাগুলি সমাধানের জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে ডিও পত্র দিয়েছিলাম। লালমনিরহাট 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসকের শূন্য পদসমূহ পূরণের জন্য প্রথম ডিও দেই 13/3/2019 তারিখে। একই বিষয়ে উপরোক্ত দ্বিতীয় ডিও দেই 26/11/2019 তারিখে। মাননীয় স্পিকার, জাতীয় সংসদে আমার দেওয়া বক্তব্যের পরেও লালমনিরহাট সদর হাসপাতালের কোনো উন্নতি হয়নি। বর্তমানে কর্মরত ডাক্তার আছেন 12 জন, ডাক্তারের শূন্য পদের সংখ্যা 27 জন। আয়া, ওয়ার্ড বয়, নিরাপত্তা প্রহরী ইত্যাদি পদ সৃষ্টির বিষয়ে কোনো অগ্রগতি নেই। মাননীয় স্পিকার, আমি সংসদকে জানাতে চাই যে যখন প্রথম ডিও দেই সেই সময় ডাক্তার কর্মরত ছিলেন 16 জন, শূন্য পদের সংখ্যা ছিল 23 জন। প্রায় 8 মাস পরেও যখন দ্বিতীয় ডিও দেই তখন কর্মরত ডাক্তারের সংখ্যা 13 জন আর শূন্য পদের সংখ্যা 26 জন। আজ অবধি ডাক্তারের সংখ্যা এখন করে কর্মরত ডাক্তার আছেন এখন 12 জন আর ডাক্তারের শূন্য পদের সংখ্যা 27 জন। মাননীয় স্পিকার, এই হলো আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবস্থা। মাননীয় স্পিকার, উদাহরণ হিসেবে আমি লালমনিরহাট সদর হাসপাতালের চিত্র তুলে ধরলাম। বাস্তব সত্য হলো এটি শুধু লালমনিরহাট সদর হাসপাতালের চিত্র নয়, সারা বাংলাদেশের হাসপাতালগুলিতে একই অবস্থা বিরাজমান। যাই হোক, সরকারি দলের লোকরা সমর্থন নাও করতে পারেন, তবে বাস্তবতা হলো এটাই। রংপুর হাসপাতালে আমি আরেকটা কথা বলি, রংপুর হাসপাতালটা আমি ওখানে কিছুদিন এমপি ছিলাম, ওই হিসাবে কিছুটা আমার সঙ্গে যোগাযোগ আছে। রংপুর হাসপাতালে ডায়ালিসিস মেশিনের পানি বিশুদ্ধকরণ অংশটি নষ্ট ছিল প্রায় 8 থেকে 10 মাস, যার জন্য ওখানে 25টি ডায়ালিসিস মেশিন, যেখানে গরিব মানুষরা অল্প খরচে ডায়ালিসিস করতে পারে, সম্পূর্ণ বন্ধ ছিল। পরে আমার কাছে ওরা যখন বললো, নানানভাবে চেষ্টা করে না পেরে আমি আবার স্বাস্থ্যমন্ত্রীকে স্বাভাবিকভাবে পেলাম না, ওনার সেক্রেটারিকে পেলাম। সেক্রেটারি ওটা শুনে সঙ্গে সঙ্গে বললো আমি নির্দেশ দিয়ে দিচ্ছি, এটা হয়ে যাবে। তারপরেও হয়নি। পরে ওখানকার এলাকাবাসীরা তাদের টাকা এবং জাকাতের টাকা দিয়ে 6 লক্ষ টাকা জোগাড় করে ওই মেশিনটিকে নিজের খরচে ঠিকঠাক করে চালিয়েছে। তখন এখনকার খবর হলো 25টির মধ্যে এই ঠিকঠাক করার পরে 15টি চলছে, 10টি মেশিন চলছে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো খোঁজ খবর এখন এই বিষয়ে নিচ্ছেন না। আমি আরেকটি বিষয় সংসদকে জানাতে চাই। লালমনিরহাট সদর হাসপাতালে একটি অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন সরবরাহ করা হয়েছিল। গত 15/6/2020 ইংরেজি তারিখে সংসদে প্রদত্ত বক্তব্যে এই সরবরাহকৃত ডিজিটাল এক্স-রে মেশিনটির সম্পর্কে আমি বলেছিলাম, কোট, ডিজিটাল এক্স-রে মেশিনটি 21/9/2017 সালে মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা সরবরাহ করে। কিন্তু মাত্র 20 দিন কাজ করার পরে মেশিনটি বন্ধ হয়ে যায়। এই কোম্পানির সাথে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্নভাবে যোগাযোগ করা সত্ত্বেও তারা কোনো সার্ভিস প্রদান করেননি। হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে এবং মন্ত্রণালয় সরবরাহকারী প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে, এ পর্যন্তই শেষ, কিন্তু মেশিনটি চলছে না। আমার দাবি ছিল মেশিনটি চালানোর ব্যবস্থা করা। অদ্যাবধি এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মেশিনটি চালু করার বিষয়ে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ডিজিটাল এক্স-রে মেশিনটি সচল করার জন্য 25/11/2019 তারিখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ডিও পত্র দিয়েছি। অদ্যাবধি মেশিনটি চালু করার কোনো উদ্যোগ লক্ষ্য করছি না। মাননীয় স্পিকার, লালমনিরহাট সদর হাসপাতালে আলট্রাসোনোগ্রাম মেশিন আছে 3টি, তার মধ্যে নষ্ট হলো 2টি। ইসিজি মেশিন আছে 4টি, তার মধ্যে নষ্ট হচ্ছে 2টি। ডায়াথার্মি মেশিন আছে 6টি, তার মধ্যে নষ্ট 5টি। ওটি লাইট আছে 2টি, তার মধ্যে নষ্ট 1টি। ডেলিভারি টেবিল আছে 2টি, তার মধ্যে নষ্ট হয়েছে 1টি। ওটি হাসপাতাল আছে 6টি, তার মধ্যে নষ্ট 4টি। সাকার মেশিন আছে 5টি, তার মধ্যে নষ্ট 4টি। অ্যানালাইজার মেশিন সেমি অটো আছে 1টি, সেটি নষ্ট। সেন্ট্রিফিউজ আছে 1টি, সেটিও নষ্ট। মাননীয় স্পিকার, বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে সাধারণ রোগীর পাশাপাশি করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সকল ধরনের রোগীর জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কিছু যন্ত্রপাতি ও ওষুধের চাহিদা দিয়ে যথাযথ কর্তৃপক্ষকে পত্র দিয়েছেন। চাহিদাপত্র প্রদত্ত যন্ত্রপাতি সমূহ হল আলট্রাসোনোগ্রাম মেশিন 1টি, ইসিজি মেশিন 2টি, ডায়াথার্মি মেশিন 3টি, ওটি লাইট 3টি, ডেলিভারি টেবিল 1টি, ওটি টেবিল 4টি, সাকার মেশিন 2টি, অ্যানালাইজার মেশিন সেমি অটো 2টি, সেন্ট্রিফিউজ 2টি এবং হরমোন অ্যানালাইজার 2টি। চাহিদাপত্রের প্রয়োজনে ওষুধ, ওনারা কতগুলো ওষুধও চেয়েছেন। ওষুধ হলো ইঞ্জেকশন রেমডেসিভির,
বেমসিভির 1000টি ইঞ্জেকশন কার্ডিনেক্স 400 মিলিগ্রাম 1000টি ইঞ্জেকশন ওরাডেক্সান 1000টি ট্যাবলেট আইভেরা 2000টি ইত্যাদি। চাহিদাপত্রের বিস্তারিত বিবরণ আমার কাছে আছে, আমি এটা এখন আমার এবং তথ্যগুলিও আছে। মাননীয় স্পিকার, কর্তৃপক্ষের চাহিদাকৃত যন্ত্রপাতি ওষুধগুলি জরুরি ভিত্তিতে সরবরাহের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। করোনা কিন্তু বিস্তার লাভ করছে, এগুলো করোনার জন্য দরকারি ওষুধ। মাননীয় স্পিকার, গত 29/6/2020 তারিখে সংসদ অধিবেশন বাজেট বক্তৃতায় আমি বলেছিলাম, কোর্ট, স্বাস্থ্য খাতে এই মুহূর্তে যা প্রয়োজন তা হলো সার্বিকভাবে সরকারি পর্যায়ে চিকিৎসা বৃদ্ধি। সরকারি সকল হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, ক্লিনিক, মাননীয় প্রধানমন্ত্রী এবার ইউনিয়ন পর্যায় পর্যন্ত ক্লিনিক করেছেন। আমরা মনে করি এগুলি এখনই কাজে লাগানো দরকার। আমি বলেছিলাম, কোর্ট করছে এটা। আমি উপজেলা ইউনিয়ন পর্যন্ত যেখানে সেগুলিতে যেখানে মঞ্জুরিকৃত পদ খালি আছে সেখানে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, অন্যান্য কর্মচারী জরুরিভাবে নিয়োগ দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। চিকিৎসা সহায়ক যন্ত্রপাতি ও সরঞ্জামের প্রয়োজন নিরূপণ ও সরবরাহের ব্যবস্থা করতে হবে। এগুলি যে ব্যবহারের উপযোগী থাকে ও রোগীর সেবা ব্যবহৃত হয় তা নিশ্চিত করতে হবে। আমি আরও বলেছিলাম, মাননীয় স্পিকার, প্রত্যেক চিকিৎসাস্থল বা চিকিৎসা কেন্দ্রে কোভিড-19 চিকিৎসার জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা থাকতে হবে। জেলা, পরবর্তীতে উপজেলা, ইউনিয়ন পর্যায়ে অক্সিজেন ও ভেন্টিলেটর সুবিধা সহ আইসিইউ চালুর ব্যবস্থা করতে হবে। কমপক্ষে জেলা পর্যায়ে পর্যন্ত জরুরি ভিত্তিতে করোনা ভাইরাস শনাক্ত করার ব্যবস্থা সম্প্রসারিত করতে হবে। মাননীয় স্পিকার, আনকোট। মাননীয় স্পিকার, আমি আরও বলেছিলাম যে কোর্ট, গ্রামের মানুষ যে শহরমুখী হয় তার একটি বড় কারণ চিকিৎসা সেবা শুধুমাত্র শহরেই পাওয়া যায়। গ্রামের চিকিৎসা সুবিধা সম্প্রসারিত হলে চিকিৎসা প্রার্থী গ্রামের মানুষ যেমন হয়রানি এবং জীবন নাশের হুমকি থেকে রক্ষা পাবে, তাদের শহরে এসে ভিড় জমানোর কোনো প্রবণতা থাকবে না। আনকোট। মাননীয় স্পিকার, গত 20-21 অর্থ বছরের বাজেটের উপর আলোচনা করতে গিয়ে আমি এসব কথা বলি। এ বছরের 1 বছর পরেও একই কথা আমাকে বলতে হচ্ছে। কারণ কি? কারণ হলো 1 বছর পূর্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে হাল ছিল এখনো সেই হালই আছে, কোনো উন্নতি হয়নি। যদি উন্নতি হতো তাহলে আজকে এত মানুষের জীবন ঝুঁকিতে পড়তো না। দিনকে দিন কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যু হার বৃদ্ধির সংখ্যা আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে জানতে পারছি। এটা বৃদ্ধি পেয়ে কোন স্তর পর্যন্ত পৌঁছবে সেটা এখনো আমরা নিশ্চিত নই। ভারতীয় ভেরিয়েন্ট ভারতের ন্যায় ছড়ালে ও মৃত্যুর হার যদি একই হারে মৃত্যু হতে থাকে তাহলে বাংলাদেশে এই করোনা মহামারীতে ছারখার হয়ে যাবে। মাননীয় স্পিকার, এটা মাথায় রাখতে হবে, ভারতের চিকিৎসা ব্যবস্থা আমাদের তুলনায় উন্নত। সেখানে যে বিভীষিকা কোভিড তৈরি করেছে, আশঙ্কা হয় সেক্ষেত্রে বাংলাদেশে আমাদের নাজুক চিকিৎসা ব্যবস্থায় আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মাননীয় স্পিকার, স্বাস্থ্য মন্ত্রণালয় যদি 1 বছর আগে থেকে কাজ শুরু করতো তাহলে হয়তো এই দুর্যোগ মোকাবেলায় সহজতর হতো। এখন উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে অক্সিজেন, ভেন্টিলেটর সুবিধা পৌঁছেনি, নেওয়া হয়নি পর্যাপ্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, অন্যান্য কর্মচারী। ফলে জেলা, উপজেলার হাসপাতালে কোভিড রোগী সহ অন্যান্য রোগের চিকিৎসা করতে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। বেসরকারি খাতে কিছু চিকিৎসা সুবিধা তৈরি হয়েছে যা যথেষ্ট নয় এবং অত্যন্ত ব্যয়বহুল। বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের ও মধ্যবিত্ত মানুষগুলি অর্থের অভাবে প্রয়োজনীয় বেসরকারি চিকিৎসা সেবা নিতে পারছেন না। মাননীয় স্পিকার, এখন আমি বিচার বিভাগের কিছু মন্তব্যের উপরে কথা বলতে চাই। আইন মন্ত্রণালয় সংক্রান্ত আলোচনার সময় মোবাইল কোর্ট গঠন সম্পর্কে একজন সংসদ সদস্য কিছু আপত্তি উপস্থাপন করেছিলেন। সে সম্পর্কে আইনমন্ত্রী মোবাইল কোর্ট গঠন সঠিক বলে মর্মে যুক্তি দিয়েছিলেন। এই প্রসঙ্গে বলতে চাই, বাংলাদেশের সংবিধানের 22 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবেন। এই অনুচ্ছেদের অনুবলে মাজদার হোসেন মামলার রায় হয়েছে এবং সে রায়ে 12 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনার ফলে নির্বাহী বিভাগ থেকে ম্যাজিস্ট্রেটই পৃথক করার কথা, কিন্তু তা এখনো সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। এর অন্যতম উদাহরণ, মোবাইল কোর্টের নামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এখনো বিচারিক ক্ষমতা রয়ে গেছে। ক্ষমতাটি আইন এবং সংবিধান বহির্ভূতভাবে তাদেরকে দেওয়া হয়েছে। এই ধরনের ব্যক্তিদের ক্ষমতার অপব্যবহার, অপচর্চা ও স্বেচ্ছাচারিতা চলছে বলে প্রায় অভিযোগ পাওয়া যায়।
মাননীয় স্পিকার, কিন্তু আইনমন্ত্রী উত্তর দিতে গিয়ে আমাদের দেশের প্রয়োজন অন্যান্য দেশে আছে ইত্যাদি বলেছেন। আমাদের দেশের বর্তমান প্রেক্ষিতে এর ফলে সংবিধান ও উচ্চ আদালতের রায়ের দিক নির্দেশনা লঙ্ঘিত হচ্ছে এ কথাটির উল্লেখ করেননি, যদিও সে কারণেই বাধা প্রদান করা হয়েছিল। মাননীয় স্পিকার, একজন সম্মানিত সংসদ সদস্য সংবিধানের 95 উপধারা 2 গ অনুচ্ছেদের উল্লেখ করে উক্ত ধারার নির্দেশ মোতাবেক একটি আইন প্রণয়নের দাবি করেছিলেন। 95(2) গ অনুযায়ী, আমি কোট করছি, সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের জন্য আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা না থাকিলে তিনি বিচারক পদে নিয়োগ লাভের যোগ্য হইবেন না। কিন্তু এ আইন তৈরির যথেষ্ট তাগিদ থাকার পরেও সরকার উচ্চ আদালতের বিচারক নিয়োগ সংক্রান্ত আইনটি করে সংবিধানের উদ্দেশ্যকে সম্পূর্ণ বাস্তবায়ন করছেন না। এটা বর্তমান সরকার না, আগের কোন সরকারও করেননি। বর্তমান ব্যবস্থায় সংবিধানের 95 অনুচ্ছেদের 1 এবং 2 এর ক ও খ অনুযায়ী সরকার বা নির্বাহী প্রধান নিজের ইচ্ছে মতো শুধু ক 10 বছর সুপ্রিম কোর্টে প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকলে অথবা বাংলাদেশের যে কোনো স্থানে 10 বছর বিচার বিভাগীয় পদে অধিষ্ঠিত থাকলে উচ্চ আদালতকে পাশ কাটিয়ে নিজের পছন্দ মতো ব্যক্তিকে সরাসরি সুপ্রিম কোর্টে নিয়োগ দিতে পারেন। মাননীয় স্পিকার, এটি সংবিধানের 22 অনুচ্ছেদ অর্থাৎ রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবেন এর লঙ্ঘন। অনুচ্ছেদ 95(2) গ এর মাধ্যমে আইন করে উচ্চ আদালতের বিচারক নিয়োগের বাছাই ও অনুমোদন বিচার বিভাগের আওতায় আনা হলেই বিচার বিভাগ পৃথকীকরণ সম্ভব হবে। এই বিষয়ে আইন করার উদ্যোগ নেবেন কিনা সংসদ সদস্যদের প্রশ্নের কোনো জবাব দেননি আইনমন্ত্রী। তুমি আনছোটা উত্তর দেননি তুমি। তৃতীয় অংশে মাননীয় স্পিকার, আমি বলতে চাই, শিক্ষা বিষয়ে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে ওনার কথাটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার যুক্তি হিসাবে উনি বলেছেন বিজ্ঞানকে অস্বীকার করে বৈশ্বিক সংকট করোনা অতিমারির মধ্যে চলতে পারি না। বিজ্ঞান বলেছে শতকরা 5% বা কিছু একটা শতাংশ তার কমে সংক্রমণের হার না নামা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা স্বাস্থ্যসম্মত বা বিজ্ঞানসম্মত নয়। তিনি বহির্বিশ্বের কিছু উদাহরণও তুলে ধরেছিলেন। কিন্তু অনিশ্চিতকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, যেহেতু আমরা জানি না কতদিন পর্যন্ত রাখতে হবে, এবং আগামীতে আমাদের দেশ একটি মূর্খ প্রজন্মের দেশ হবে, এটা কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে না, এটাকে মেনে নেওয়া যায় না। মাননীয় স্পিকার, প্রশ্ন হচ্ছে, কোভিড-19 সংক্রমণ বৃদ্ধির এই সময় জীবনযাত্রার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা বিজ্ঞানের এই যুক্তি কি শুধু শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই প্রযোজ্য, নাকি অন্য সকলের ক্ষেত্রেও এই একই বিষয় খাটে? অন্যান্য দেশে, যেসব দেশের কথা বলা হয়েছে যেখানে বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে একই সঙ্গে হাট বাজার দোকানপাট গাড়ি ঘোড়া সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের দেশে সব কিছুই চালু আছে, এবং এই বাচ্চারাই বাপ মায়ের হাত ধরে শপিং মলে যাচ্ছে, বাজারে যাচ্ছে, তারা বাসে চড়ছে, তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। তারা সংক্রমিত হওয়ার জন্য তাদেরকে শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই কি আমাদের রোগ জীবাণু এবং করোনা ভাইরাসের আখড়া? অন্য কোনো জায়গায় কি করোনা ভাইরাসকে পাওয়া যাচ্ছে না? সবখানে যাওয়ার পরেও শুধু শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ রাখা হয়, তাহলে কতদিন পর্যন্ত বন্ধ রাখা হবে? এখানে একটা ছাত্রদের মানসিক এবং বিভিন্ন ধরনের সমস্যা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। অনেক ক্ষেত্রে এর কারণে ক্রাইম রেট বেড়ে যাচ্ছে দেশে, আত্মহত্যা পর্যন্ত খবর আমরা পাচ্ছি ছেলেদের বাচ্চাদের কাছ থেকে। যেখানে শিক্ষার্থীরা, তবে এটা ঠিক যে শিক্ষা প্রতিষ্ঠানে যদি বন্ধ রাখার জন্য অনেক অভিভাবক চান যে তাদের বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়ার, এটা আমরা জানি, বুঝি। তাদের ছেলে মেয়েদের তারা স্কুলে পড়াতে ইচ্ছুক নন, সেক্ষেত্রে তাদের বিষয়ে অনলাইন শিক্ষার সুযোগ সৃষ্টি অথবা স্কুলে না আসলেও কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই ধরনের কোনো বিকল্প চিন্তা করা যায় কিনা আমরা মনে করি এইভাবে একটা কিছু চিন্তা করা দরকার, এবং তারপরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। না হলে অনিশ্চিতকালের জন্য একটা দেশের মানুষ শিক্ষা থেকে বঞ্চিত থাকবে, এটা কখনোই কাম্য হতে পারে না। যারা সাহস করবেন না, যারা মনে করবেন রিস্কি, তারা বাইরে রাখবেন বাচ্চাদের, তাদের অন্যভাবে শিক্ষিত করার চেষ্টা করবেন, অনলাইনে ট্রেনিং ব্যবস্থা করবেন। সরকারের দায়িত্ব এগুলোকে নিশ্চিত করা, কিন্তু তাদেরকে, আর বাকি যারা করতে চাইবেন, স্কুল কলেজে যেতে চাইবেন, তাদেরকে যেতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মনে করি, এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার।
কোনো কন্ডিশন থাকলে কন্ডিশন দিতে পারেন, কিন্তু একেবারেই অনিশ্চিতকালের জন্য কোনো কন্ডিশন ছাড়া বন্ধ করে রাখাটা আমি মনে করি সঠিক হচ্ছে না। মানে স্পিকার, বর্তমানে আমাদের দেশে মাদকের হঠাৎ করে বিস্তৃতি অনেক বেশি হচ্ছে। আগে আমরা মাদক ছিল জানতাম, এখন বিভিন্ন ধরনের মাদক এবং খুবই সহজলভ্য হয়ে গেছে। যেখানে সেখানে মাদকের বিস্তার আমরা দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ এলএসডি বা লাইসার্জিক অ্যাসিড, ডাইথিলামাইড, ক্রিস্টাল মেথ বা আইস, খাট ও মিরা নামক নতুন নতুন মাদকের সন্ধান পাচ্ছে। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও অধিক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন এমনিটি আশা করছে ভুক্তভোগী সকলের পরিবারবর্গ। আর আমাদের একটা প্রস্তাব আছে যে মাদক নিয়ন্ত্রণের জন্য পৃথিবীর অনেক সভ্য দেশে স্পেশাল বাহিনী থাকে, বিশেষায়িত বাহিনী, আমেরিকাতে আছে। আমাদের দেশেও দরকার হলে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশেষায়িত বিভাগ খোলার জন্য আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, যারা মাদক নিয়ে কাজ করবে এবং মাদকের বিস্তার রোধে কাজ করবে। মাননীয় স্পিকার, আমাদের দেশে এখন আরেকটি বিষয় সাধারণ মানুষের মধ্যে খুব বেশি কষ্টদায়ক হয়ে যাচ্ছে, সেটা হলো যে বিভিন্ন জায়গায় যানজট, বিশেষ করে ঢাকা শহর সহ বড় বড় শহরে যানজট সমস্যা এবং এই যানজটের কারণে বায়ু দূষণ সমস্যা। বায়ু দূষণের দিক দিয়ে ঢাকা এখন একটি অন্যতম শীর্ষ স্থানে অবস্থান করছে। এর কারণগুলি দেখতে গিয়ে আমরা দেখি যে এখানে বড় বড় উন্নয়ন প্রকল্প হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক স্বপ্ন বাস্তবায়িত করছেন, এগুলো আমরা ওয়েলকাম করি, এটা দরকার আছে। কিন্তু এই প্রকল্পগুলির বিষয়ে দেখতে গিয়ে দেখা গেল যে প্রকল্পটি হওয়ার কথা ছিল 4 বছরে, সেটা 10 বছরে শেষ হচ্ছে না এবং এটা চলছে। এবং এটা করতে গিয়ে মানুষের ভোগান্তি, যেটা 3-4 বছরে শেষ হওয়ার কথা ছিল, সেই ভোগান্তি 10 বছর পর্যন্ত টানতে হচ্ছে এবং কতদিন টানতে হবে তাও আমরা জানি না। আমি শুধু একটি উদাহরণ এখানে বলতে চাই মাননীয় স্পিকার। ঢাকা এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত যানজট নিরসনে বাস র্যাপিড ট্রানজিট পিআরটি একটি প্রকল্প চালু আছে। 4 বছর মেয়াদী এই প্রকল্প শুরু এবং শেষ হওয়ার সময় ছিল 2012 থেকে 2016 পর্যন্ত। আমার জানা মতো শুরুতে প্রকল্প ব্যয় নির্ধারিত ছিল 2040 কোটি টাকা। কয়েক দফায় প্রকল্পের মেয়াদ অতিরিক্ত 6 বছর বাড়িয়ে সময় নির্ধারণ করা হয়েছে 2022 পর্যন্ত। নাও এখন এই বর্ধিত সময়ে প্রকল্প ব্যয় 228 কোটি 32 লক্ষ 109.23% বৃদ্ধি পেয়েছে এবং সম্পূর্ণ ব্যয় গিয়ে দাঁড়িয়েছে 4,268 কোটি 32 লক্ষ। যানজট, বায়ু দূষণ, একই সঙ্গে সময় বৃদ্ধির কারণে ব্যয় বৃদ্ধি, এগুলো সব আমি মনে করি আমাদের দেখার দরকার। মাননীয় স্পিকার, আরেকটি জিনিস বর্তমানে আমাদের চোখে পড়ছে, সেটা হলো মানব পাচার। আপনার কিছুদিন আগেই ভূমধ্য সাগরে পাড়ি দিচ্ছে দেশের বেকার যুবক ছেলেরা। এরকম তিউনেশিয়া ও লিবিয়া জলসীমা থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের 338 জন মানুষ। উদ্ধার হওয়াদের বক্তব্য হচ্ছে জীবিকার উদ্দেশ্যে এমন ঝুঁকি তারা নিয়েছে। এ বিষয়ে আমার মনে হয় আমাদের বিশেষ ব্যবস্থা করা দরকার। এবং একই সঙ্গে গণমাধ্যমে আরেকটা জিনিস প্রকাশ হয়েছে, আমাদের দেশের অনেক কম বয়সী মেয়েরা নানানভাবে তাদেরকে প্রতারণার মাধ্যমে ভারতে পাচার করা হচ্ছে, অন্যান্য দেশে পাচার করা হচ্ছে। এবং সেখানে গিয়ে তারা অনেক ধরনের নির্যাতন এবং অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। এই বিষয়গুলিতেও আমার মনে হয় আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট হচ্ছে না, আমাদের নাগরিকদের প্রতি যে আমাদের দায়িত্ব, সে বিষয়েও আমাদের আরো কঠোর মনোভাব নেওয়া উচিত। মাননীয় স্পিকার, এখানে যারা এর সঙ্গে জড়িত চুনোপুটিরা ধরা পড়ছেন আমরা গণমাধ্যম থেকে জানতে পারছি, কিন্তু আসলে যারা এদের রিং লিডার তাদের খোঁজ খবর নাকি পাওয়া যাচ্ছে না। সত্যকা মিথ্যা আমরা জানি না, তবে বিষয়টি যদি স্থায়ী হয় তাহলে আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এই বিষয়টিকে আরো গুরুত্ব দিয়ে দেখা। মাননীয় স্পিকার, আরেকটি কথা, ছোট কথা বারবার আমি বলি, সেটা হলো কোরবানির চামড়ার দাম, যেটা দিয়ে গরিব মিসকিনের যে হক সেটা তারা সবসময় বঞ্চিত হচ্ছে গত 3-4 বছর থেকে, কোনো পয়সাই পায় না। কেননা কোরবানির চামড়াটা পচে যায় তাড়াতাড়ি। এটাকে প্রসেস না করা পর্যন্ত এই প্রসেসিং এর জন্য যারা আছেন তারা একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেন এবং এই সিন্ডিকেটের মাধ্যমে তারা
যা ইচ্ছা তাই সেই দাম একটা নির্ধারণ করে সেই দামে কিনেন, অনেক সময় বিনা পয়সা নিয়ে যান। এখন যদি কাঁচা চামড়াটাকে আমরা বাজার উন্মুক্ত করার চেষ্টা করি তাহলে হয়তো প্রতিযোগিতা হতে পারে, প্রতিযোগিতা হলে দামটা একটা ন্যায্য পর্যায়ে আসতে পারে, এই দাবিটি করেছি। এখন এটা ওপেন করা হয়েছে বলে আমাকে মন্ত্রণালয় জানিয়েছে, তবে যেন এটা ওপেন থাকে এবং বিদেশ থেকে যদি কেউ নিতে আসে এবং তারা যদি সেরকম রেট দিতে চায় তাদেরকে এখানে রপ্তানি করতে সুযোগ দেওয়া উচিত। তাহলে এই যে পয়সাটা আয় হবে, এটা দিয়ে গরিব দুঃখী এতিম যাদের হক ফকির মিসকিন তারা এটা থেকে কিছু লাভবান হতে পারবে। মানে স্পিকার, এটা এই বিষয়টি আমি মনে করি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। মাননীয় স্পিকার, সংসদ কার্যক্রম পরিচালনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই মাননীয় ডেপুটি স্পিকার, চিফ হুইপবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দকে। আরও ধন্যবাদ জানাই সংসদ কার্যক্রমের সাথে জড়িত অন্যান্য সকল সরকারি প্রতিষ্ঠানকে। সংসদের রেওয়াজ অনুযায়ী সংসদে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীরা, সাংবাদিক কর্মচারী সহ সকলে বাজেট অধিবেশনে যাতে 1 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ অনারিয়াম পায় তার জন্য সুপারিশ করছি। মাননীয় স্পিকার, একই সাথে সংসদের সকল ভিআইপিদের কাজে নিয়োজিত গানম্যানরা এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনে কর্মরত সকলে যাতে এই অনারিয়ামের আওতায় আসে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করছি। এখানে পিডব্লিউডি, ব্যাংক, পোস্ট অফিস এরা যারা কর্মরত আছেন তারা যেন এই সুযোগ সুবিধার আওতায় আসেন সেটাই অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের, আপনার সমাপনী বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।